আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি শারমিন মুনের লেখা আত্মজা গল্পের 7 এবং 8 নম্বর পর্ব। আকাশে ঘন কালো মেঘ জমেছে, এদিক ওদিক হাওয়া বইছে, বাতাসে গাছগুলো হেলে দুলে একটার পর আরেকটা আছড়ে পড়ছে। আজকে সারাদিনে সূর্যের দেখা মেলেনি, মনে হচ্ছে এখনই অঝরে বৃষ্টি ঝরবে। তবে বৃষ্টি হলে মন তো হবে না। এখন রাত 9টার কাছাকাছি। গ্রামে 9টা মানেই গভীর রাত। গ্রামের প্রায় সবাই ঘুমের রাজ্যে প্রবেশ করেছে। হয়তো জেলেরা নদীতে মাছ ধরতে গেছে। অনুজা টেবিলের এক কোণে বসে আছে, হাতে একটা চিঠি। বিকেলে পানি আনতে যাওয়ার সময় কাব্য ওই চিঠিটা দেয়, কিন্তু এখনও খোলা হয়নি। অনুজা চিঠিটা নিয়ে যেতে চায়নি, কাব্য এক প্রকার জোর করেই চিঠিটা দেয়। অনুজাও মানুষ দেখে ফেলবে এই ভয় তাড়াতাড়ি নিয়ে চলে আসে। অনুজা চিঠিটা খুলে সামনে রাখলো, তারপর মনে মনে পড়া শুরু করলো। প্রিয় অনু, জীবনে প্রথমবার কাউকে চিঠি লিখতে বসলাম। কোন জায়গা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। দীর্ঘক্ষণ ঘুমানোর চেষ্টা করেও যখন ঘুম এলো না, তখন তোমায় নিয়ে আমি একটা স্বপ্ন বুনি, যেখানে তুমি আমি দুজনে খুব সুখে শান্তিতে সংসার করছি। তুমি আমাকে শাসন করছো, আমাদের একটা ছোট ফুটফুটে মেয়ে হয়েছে। সত্যি যদি এমন হতো কত সুন্দরই না লাগতো। এইসব ভেবে নিজেই আনমনে হাসছি। আমি বুঝে গেছি তোমার মায়ার অতল সাগরে আমি পুরোপুরি ডুবে গেছি, যেখান থেকে ফেরার সম্ভব না। শূন্য কালজল চোখের মেয়ে, আমি তোমাকে পুরোপুরি আমার করে নিতে চাই। এতে তুমি অনুমতি দাও বা না দাও, তবে এই আমিটাকে একবার গ্রহণ করেই দেখো না। ভালোবাসায় মুড়িয়ে রাখবো। ইতি কাব্য চৌধুরী। অনুজা চিঠিটি পড়ে মুচকি হাসলো। এ কেমন প্রেমপত্র! আমাকে সে নিজের করে নিবে, অথচ আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করবে না। চিঠিটা ভাঁজ করে বইয়ের মাঝে রেখে শুতে চলে যায়। আত্মজা কিছুক্ষণ আগে উঠছে, শুয়েছে। শোয়ার পর থেকেই মাথায় শুধু ডায়েরিটার কথাই ঘুরপাক খাচ্ছে। বিল থেকে আসার পর ডায়েরিটা খুঁজছিল, কিন্তু কোথাও পায়নি। আত্মজা ভাবছে মায়ের কাছে কি ডায়েরিটার ব্যাপারে জিজ্ঞেস করব। আবার এটাও ভাবছে জিজ্ঞেস করলেও হয়তো বলবে না। একটু ধরাতেই এমন করে নিয়ে গেল, এখন নিশ্চয়ই জিজ্ঞেস করে বলবে না। আমি যাতে না পড়ি সেজন্যই তো নিল। এমন চিন্তা মাথা ঝিম ধরে গেছে। কিছুক্ষণ পর আত্মজা শোয়া থেকে উঠে বসে। আত্মজাকে এভাবে উঠতে দেখে অনুজা জিজ্ঞেস করে, কিরে বোন, ঘুমাবি না? উঠে বসছিস কেন? খারাপ লাগছে নাকি? আত্মজা বোনের দিকে করুণ দৃষ্টিতে তাকায় আর বলে, আমাকে একটা জিনিস অনেক ভাবাচ্ছে বাবু। ওই জিনিসটাই শুধু আমার মাথায় ঘুরপাক কাচ্ছে। কোনো কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না, তাই অশান্তি লাগছে। বলে চুপ করে নিচের দিকে তাকিয়ে হাতে নখ খুঁড়তে থাকে। অনুজা বোনের কথা শুনে উঠে বসলো। বোনের মাথায় স্নেহের হাত রেখে বলল, কোন বিষয় নিয়ে এত চিন্তা করছিস বোন, আমাকে বল। আত্মজা একটু সময় নিয়ে বোনের দিকে দৃষ্টি রেখে বলে, আজকে জামা কাপড় গুছানোর সময় ট্রাঙ্কের ভিতরে একটা ডায়েরি পাই, অথচ এর আগে তো কখনো এটা দেখিনি। তাহলে হঠাৎ করে ওটা ওখানে আসলো কীভাবে? তারপর ডায়েরিটা খুলবো কি খুলবো না এসব চিন্তা করে শেষ পর্যন্ত খুলেই ফেলছিলাম। প্রথম পৃষ্ঠায় একটা মেয়ের নাম লেখা থাকে। অনুজা একটু ভাবলো, তারপর বলে, কী নাম ছিল? আত্মজা বলে, আজরা তেহজিব। আত্মজার মুখে এই নাম শুনে আয়শা বেগম চমকে উঠল। বুকের ভিতর ধরফর করতে লাগলো। চিন্তারা এসে ভিড় করেছে। আয়শা বেগম চুপ করে শুনতে লাগলো, এরপর কি বলে। অনুজা কপাল কুঁচকে তাকালো আত্মজার দিকে, তারপর বলল, আর কিছু লেখা ছিল না? আত্মজা বলে, আমার প্রিয়তমা আজরা তেহজিব, তোমাকে নিয়ে আমি একটি উপন্যাস লিখতে চাই, ছোট্ট ডায়েরি খানায়, যার প্রতিটা অধ্যায় থাকবে তুমি, যার সূচনা তুমি, যার সমাপ্তিও শুধু তুমি। এরকম লেখা ছিল। তারপর আর পড়তে পারিনি, মা টেনে নিয়ে গেছে। অনুজা ভ্রু কুচকে বলল, মা কেন ডায়েরিটা টেনে নিল? কি এমন আছে ওটাতে? অনুজার সাথে তাল মিলিয়ে আত্মজা বলে, ঠিক বুবু, মা এমনভাবে নিয়ে গেল মনে হলো আজরা নামের মেয়েটাকে চিনে, আর চিনলেও এটা আমাদের কেন লুকালো। সব কিছু গোলমাল লাগছে। আর হ্যাঁ, মেয়েটার নাম আমাদের নামের সাথে মিলানো, খেয়াল করেছো? চমকে তাকালো অনুজা, অবাক সুরে বলল, আসলেই তো, এতক্ষণ তো খেয়ালই করি নাই। আচ্ছা, ওই ডায়েরিটা এখন কোথায়? ওটা পড়লেই মনে হয় এবার এর সমাধান মিলবে। বুবু, কিন্তু দুঃখের বিষয় যে ওই ডায়েরিটা খুঁজে পাইতেছি না। মা কোথায় লুকিয়ে রাখছে হয়তো। দুজনে হতাশার নিঃশ্বাস ছাড়ল। অনুজা বলল, এখন ঘুমা, সব পরে দেখা যাবে। ওদের দুজনের কথাবার্তা শুনে আয়শা বেগম ঘাবড়ে গেল। অতীতের স্মৃতি চোখের সামনে হানা দিল। একটা খুঁটখুটে অন্ধকার রুমে আঞ্জুম গুটিমুটি মেরে বসে আছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। অচেনা অজানা জায়গায় একা একটা অন্ধকার রুম, চারিদিকে বিজলি চমকাচ্ছে। সব মিলিয়ে ভয় গ্রাস করে রেখেছে। এর মধ্যে কিছু একটা শব্দ করে উঠল। আঞ্জুম ধরফরিয়ে উঠল। ভয়ার্ত দৃষ্টিতে চারিদিক দেখলো, কিন্তু অন্ধকার দেখতে পেল না ঠিকই, কিন্তু মন বলছে এ ঘরে কেউ আছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে?
কে এখানে? আর বলতে পারলো না, ভয়ে গলা শুকিয়ে আসছে, মনে হচ্ছে কথা বলার শক্তি হারিয়ে ফেলছে। চুপটি মরে এক কোনায় বসে আছে। এর মধ্যে একটা টর্চ লাইট জ্বলিয়ে উঠল। আঞ্জুম সেদিকে তাকালো, একটা ছায়া দেখতে পেল। মনে হচ্ছে কোনো এক পুরুষের ছায়া এটা, হয়তো যারা কিডন্যাপ করেছে তাদের মধ্যেই কেউ একজন। লাইটের আবছা আলোতে পিছনে একটা দরজা দেখতে পেল। লোকটা লাইটটা চারিদিকে ঘুরিয়ে দেখছে। একটু বাদে চোখ পড়লো এক কোণে গুটিসুটি মরে বসে থাকা মেয়েটার দিকে। আঞ্জুমের মুখশ্রীতে গিয়ে আলোর আভা পড়লো, সাথে সাথে হাত দিয়ে আলো আটকানোর প্রচেষ্টা করলো। ভয়ে ঢোক গিলল আঞ্জুম। এখন রাত কটা বাজে জানাও নেই, আনুমানিক 9:30 কি 10টা তো হবেই। এত রাতে কে এলো এই ঘরে? কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? যদি কোনো ক্ষতি করে দেয়? ভয়ে মুখ হাত দিয়ে চেপে ধরে কান্না করে দেয়। অচেনা লোকটা আঞ্জুমের কাছে গিয়ে বসে আঞ্জুমের পাশে কারো অস্তিত্ব টের পেয়ে চোখ মুখ থেকে হাত সরালো। সামনে চোখ পড়তেই দেখলো সকালে সেই পুরুষটা যার সাথে তার ধাক্কা লাগছিল। তখনই কর্কশ কণ্ঠে লোকটা বলল, কান্না করছিস কেন? তোকে কিছু করেছি নাকি? চুপ কর, নয়তো খারাপ হয়ে যাবে। বলেই উঠে দাঁড়ায়। আঞ্জুম কান্না আটকানোর চেষ্টা করে। অবাক হয়ে তাকায় লোকটার দিকে। মিনমিনি বলে, কিছু করেন নাই মানে? আমাকে তুলে আনছেন, এটা কি কম কিছু? পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটি ওর কথায় ওর দিকে তাকায়। আঞ্জুম চোখ সরিয়ে নেয়। একটু পর একটা লোক কি যেন হাতে নিয়ে ঢোকে, এসে বলে, সাদাত ভাই এই লোন মাইয়ারার লাগে খাওন আনছি। আঞ্জুম বুঝলো লোকটার নাম সাদাত। সাদাত নামের লোকটা বলে, রাইখা যায় এখানে। বলার সাথে সাথে লোকটা চলে যায়। এবার সাদাত আঞ্জুমকে বলে, এই মাইয়া এখানে খাওন আছে, খাইয়া ল। আর এটা একটা গ্রাম, এখানে কোনো রকমের কারেন্ট বা সৌরবিদ্যুৎ নাই, তাই রাতে এমন অন্ধকারেই থাকতে হইব। কালকে হারিকেনের ব্যবস্থা করতে পারবো। আঞ্জুম চুপ করে বসে থাকে। খাওয়ার ইচ্ছে নাই, পেটে খিদেও লাগেনি। এমন সময় কি আর খিদে লাগে? জোর করে খেলেও তো গলা দিয়ে খাবার নামবে না। আঞ্জুম বাড়ির কথা ভাবতে লাগলো। না জানি তারা কত কথা খোঁজাখুঁজি করবে, কত কষ্ট পাবে। আচ্ছা, আমি কি আর বাড়িতে ফিরতে পারবো না? কতটা ভেবেই বুকটা কেঁপে উঠল। মনে ভয় ঢুকে গেল, যদি সত্যি এমন হয় তাহলে কি করবে? সাদাত আবারও তারা দিয়ে বলে, শিখ বলছি, কানে ঢোকে না তোর? তাড়াতাড়ি খাইয়া নে, আমি এইখানে কতক্ষণ বইয়া থাকতাম তোর লেগা? আঞ্জুম বলে, আমার খেতে ইচ্ছে করছে না। নিয়া যান আপনি। সাদাত আঞ্জুমের দিকে ভালো করে লক্ষ্য করলো। গোলাপি রঙের একটা 3 পিস পরা, গোল গোল মুখের গড়ন, মনমরা হয়ে হাঁটাতে তুতনি ঠেকে চুপটি করে বসে আছে। একটু দয়া হলো, রাগ না দেখিয়ে শান্ত কণ্ঠে বলল, সারাদিন কিছু মুখে তুলোস নাই, এখন খেয়ে নে। আঞ্জুম আবারও বলে, আমি খাবো না, আমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসেন। বলে চোখের পানি ফেলতে থাকলে সাদাত বিরক্ত বোধ করলো। খাবার আর টর্চটা রেখে রুম থেকে বেরিয়ে যায়। আজমাইন এখনও থানায় আছে। সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ক্লুই পাচ্ছে না। এদিকে আয়ানেরও আসার কথা থানায়। আজমাইন বসে আছে। এত চিন্তার মধ্যে আত্মচার কথা মাথায় আসলেও ঝেড়ে ফেলে দিতে হয়। কিছুক্ষণ বাদে একজন সুদর্শন পুরুষের পা পড়ে থানার ভিতরে। তাকে আশেপাশে অনেকে দেখেই তাড়িয়ে সালাম দেয়। আজমাইনকে দেখেই গিয়ে জড়িয়ে ধরে। আজমাইনও তার প্রাণপ্রিয় বন্ধু আয়ানকে জড়িয়ে ধরে। আজমাইন আয়ানকে বসতে একটা চেয়ার দেয়। আয়ানও বসে পড়ে। আয়ান বলে, তো কোনো খোঁজ পেলি? কিডন্যাপারদের কোনো কল বা মেসেজ আসছে? আজমাইন মন খারাপ করে বলে, না রে, এখন পর্যন্ত কোনো কল আসেনি। যদি টাকা আদায়ের জন্য কিডন্যাপ করতো তাহলে তো এতক্ষণে কল করার কথা ছিল। আয়ন একটু ভেবে বলল, কালকের দিন দেখি। তারপরও যদি কাল না আসে তাহলে অন্য ব্যবস্থা করব। যা করার তাড়াতাড়ি করতে হবে, যদি কোনো ক্ষতি করে ফেলে তখন। আর মা ওর চিন্তায় অসুস্থ হয়ে পড়তেছে, আন্টিকে চিন্তা করতে না করিস। রাত 2টার মতো তখনই আঞ্জুমের ঘরে কেউ প্রবেশ করে। আঞ্জুম তখন গভীর ঘুমে। সারাদিন না খাওয়া, চিন্তা সব মিলে অনেক ক্লান্ত, কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। আস্তে আস্তে আঞ্জুমের পাশে বসে লাইটের আবছা আলোতে আঞ্জুমের থেকে খোলা গলা ঘাড়ের অংশ দেখা যায়। সেদিকে হাত বাড়াবে, ঠিক তখনই কেউ ঘরে এসে লোকটার হাত মুছে ধরে, টানতে টানতে বাহিরে নিয়ে যায়। তুই ওই মাইয়ার দ্বারে কি করতে গেলি? আমরা কি ওরে লেগা তুলে আনছি নাকি? আমাদের কাজ শুরু ওরে বান্দা রাখা, আমাদের আপাতত এটাই করতে বলা হয়েছে, বুঝতে পারছস? ওই মাইয়ার কাছে আর যাবি না। সাদাদের কথায় রবিন মাথা তুলে বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আর কদিনের লাগে আটকায় রাখতে বলছে ওরে? 10-15 দিন। এখন তুই যাইয়া ঘুমা, আমি পাহারা দেই। রবিন অন্ধকারে আঞ্জুমের রুমের দিকে তাকায়, মুখে পৈচাসিক হাসি। সাদাত না বলা সত্ত্বেও আঞ্জুমকে ভোগ করার চিন্তা মাথায় ঘুরছে। রবিন চলে যায়। সাদাত দরজা দিয়ে উকি দিয়ে দেখে আঞ্জুম ঘুমাচ্ছে। দরজার বাইরে একটু দূরে এক টুকরো কাপড় বিছানো, সেখানে গিয়ে বসে পড়ে। বাইরে মুষলধারে বৃষ্টি নামছে।
পুরনো জমিদার বাড়ির ভিতর থেকে জোরে একটা চিৎকার বেরিয়ে আসে। এক রমণীর হাতে রক্ত মাখা ছুরি, ছুরি হতে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। চোখ বড় বড় করে রাগান্বিত দৃষ্টিতে সামনে হাত পা বাঁধা লোকটার দিকে তাকিয়ে আছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পাশেই 3টা লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গর্জন করে বলে, বল কে কে আছে আর তোদের সাথে? গ্রাম থেকে মেয়েদের নিয়ে তোরা কোথায় আটকে রাখিস বল। সামনে বাঁধা লোকটা থরথর করে কাঁপতে থাকে। আগের তুলনায় অনেক শুকিয়ে গেছে। না খেয়ে এত মার খেয়ে মাত্র পাশেই 3টা খুন হতে দেখেছে। কি নৃশংস মৃত্যু দিয়েছে ভাবলেই গায়ে কাঁটা দেয়। এখন নিজেরই পালা। কথা বলার শক্তি নেই। রমণীটি লোকটার গলার কাছে ছুরি ধরে দাঁতে দাঁত চেপে বলে, শেষবারের মতো বলছি, বল কোথায় নিয়ে যাস ওদের, আর কী বা করস? লোকটি নাড়াচাড়া বন্ধ করে দেয় ভয়ে। একটু নড়লেই কেচে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে করে বলে, বলছি ছুরিটা সরাও। রমণীটা খিলখিল করে হেসে উঠল। পাশে থাকা আরেকটি রমণী ওর সাথে তাল মেলালো। হাসির শব্দে মেঘের গর্জন মিলেমিশে একাকার। লোকটা ভরকে গেল। বুঝলো আমি বোধহয় মজার শোলক বলেছি। একটু পর তো আমাকে এমনি মৃত্যু দিবে, এখন ছুরি সরিয়েই বা কী হবে? রমণীটা সরে দাঁড়িয়ে বলল, আচ্ছা সরে গেলাম, এবার বল। লোকটা আস্তে আস্তে বলতে শুরু করলো, মাইয়া গুলান রে কই আটকে রাহে কইতে পারম না। রমণী 2টা ভ্রু কুচকে তাকালো। লোকটা আবার বলতে শুরু করলো, তাই চেয়ারম্যান চাচা আর তার উপরে একজন আছে, এই লোককে জানি না, নামও শুনি নাই। হ্যার অনেক ক্ষমতা আছে, হুঁসি আর শহরে থাহে। এর মিল্লা এই মাইয়াগুলান রে আটকে রাহে, তারপর মাইয়াগুলান রে এক একজন ভোগ করে, আর দূর দূরান্ত থেকে মানুষ আহে। হ্যাঁ গোদারেও কয়েক ঘন্টা লাগা বিক্রি করে। বলে চুপ হয়ে যায়। সাথে সাথে রমণীটি লোকটার কাছে এসে তার বুকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে আর চিল্লিয়ে বলে, তোদের মতো জানোয়ারদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরা নরপশুর মতো মেয়েদের সহ অনেকের জীবন নষ্ট করিস। তোরা যেমন পশুর মতো মেয়েদের ভোগ করতি, তেমন আজ আমি তোদের দেহ পশুদের খাওয়াবো। পশুগুলো তোদের খুবলে খুবলে খাবে। লোকটা চিৎকার করতে থাকে, কিন্তু বাঁচার কোনো ইচ্ছেও নেই, আবার মৃত্যু যন্ত্রণাও সহ্য হচ্ছে না। ছুরির আঘাতে লোকটার বুক ঝাঁঝরা হয়ে গেছে। আশেপাশে রক্তের জোয়ার বয়ে গেছে। রমণীটির পুরো শরীর ভেজা। বাইরে বৃষ্টিতে ভিজে ভিজে এখানে আসছে, যার দরুন এই অবস্থা। হাতে মুখে সমস্ত শরীরে ছোপ ছোপ রক্তের দাগ। গায়ের উপর চাদর থাকায় সেটাতেই রক্তের মাখামাখি। ছটফট করতে করতে লোকটা মারা গেল। দেহগুলো মাটিতে লুটিয়ে আছে। রমণীটি ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ল। আজকে যেন একটু শান্তি মিলল। বিড়বিড় করে বলল, রেডি থাকিস চেয়ারম্যান, এরপর তোর পালা। আর কয়দিন দুনিয়াতে শান্তি করে যা, তারপর তোকেও পরপারে যেতে হবে। কিছুক্ষণ পর রমণী দুজন লাশের এক পাশের চাদরটা খুলে তাতে আগুন লাগিয়ে দেয়। তারপর অনেক কষ্টে লাশগুলোকে টানতে টানতে জঙ্গলের ভিতর নিয়ে এসে ফেলে দেয়। লাশের গায়ের রক্ত বৃষ্টিতে ধুয়ে গেছে। সবাই বৃষ্টিতে ভিজে একাকার। এখানে মানুষজনের বেশি আনাগোনা নেই, তাই কোনো ভয়ও নেই। জঙ্গলের জন্তু জানোয়ার তাই খুবলে খেয়ে নিবে। কাঁচা রোদ মাখা সকালবেলা। মনে হচ্ছে আকাশে আলোর ভেলা সামলাচ্ছে। গাছের ফাঁকে ফাঁকে আলোর ঝলক দেখা যাচ্ছে। কাল সারাদিন রাত মেঘ বৃষ্টি হয়েছে, আজ সকাল সকাল রোদের দেখা মিলল। গ্রামের সবাই নিত্যদিনের মতো যার যার কাজ করছে। আত্মজা এখনও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। শেষ রাতের দিক থেকে গায়ে অনেক জ্বর আসছে। অনেক কষ্টে উঠে ফজরের নামাজটা আদায় করেছে। মাজেদা বেগম আত্মজার মাথার কাছে বসে মাথায় পানি দিয়ে দিচ্ছে। অনুজাও বোনের পাশেই বসে আছে। আয়শা খাতুন বলে, হঠাৎ করে জ্বর বাঁধাইলি কেমনি? এখন আছে শহরে যাবি কেমনি? মাজেদা বেগম বলে, আহ মা, মায়ের অসুখ, এর মধ্যে এসব না করলে কি হইব? হয়তো আর ইচ্ছা করে জ্বর বাঁধায় নাই। আত্মজার মায়ের প্রতি রাগ নিমিশেই শেষ হয়ে গেল। আসলে মায়েদের সাথে রাগ করে বেশিক্ষণ থাকাই যায় না। মায়েরা এমন যে তারা বকবেও আবার আদরও করবে। আর যা করে তারা নিশ্চয়ই ভালোর জন্য করে, ভালোর জন্যই বকে। এই যে এখন একটু অসুস্থ হয়, সে বেশি চিন্তা করছে, তবে বাবা থাকলে হয়তো এর থেকে বেশি। আত্মজার চোখ ভিজে উঠল। কতদিন বাবা মা নামক মানুষটাকে দেখে না। সেই অসুস্থতার কথা শুনলে পাগল হয়ে যেত। তুমি আত্মজাত থেকে ডায়েরিটা কায়রা আয়না বোঝায় আনতে পারতা, তাইলে আর মায়ারা সন্দেহ করতো না। আয়শা খাতুনের কথায় মাজেদা বেগম তার পানে তাকালো। অবাক হয়ে বলল, এইগুলো না আপনারা কী হয়েছে আম্মা? আত্মজা যখন নুনুর দ্বারা এইসব বলছে তখনই শুনছি। ওরা সন্দেহ করতেছে ডায়েরিতে আজরার নাম লেখা আসিল। মাজেদা আরেক দফা অবাক হয়। আত্মজা এটা অনুকে বইলা দিছে। ফের বলে, আমি তো নিছিলাম যাতে বাকি লেখাগুলো পড়তে না পারে, সেই জন্য মনে হয় আমার উচিত হয় নাই জোর করে নেওয়ার। আমি ডরাইয়া গেছিলাম যদি সত্যিটা যাই না যাইতো, হের লেগেই তো তাড়াহুড়া করে লইয়া লইছিলাম। থাকুক, এখন এইগুলান বাদ দাও আর ডায়েরি খান গুজাইয়া রাখো, ওরা যাতে ওইটার হদিস না পায়। আর আম্মা, আমি গুজাইয়া রাখছি।
আমার অনেক ডর লাগবে, ওরা যদি সত্যটা যায় না যায় তাইলে কি হইব। এই 16টা বছর ধরে অগরে আমি জানতে দেই নাই, এখন যদি জানে না জানি কি হইব। আয়শা খাতুন মাজেদার মাথায় হাত রেখে বলে, চিন্তা কইরো না, ওরা কিচ্ছু জানবো না, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবো ভালোর লাইগাই করব। চারিদিকে কাঠ ফাটা রোদের মেলা। অনুজা হাত পাখা নাড়তে নাড়তে আত্মজার পাশে গিয়ে বসতে বসতে বলে, বোন হঠাৎ তোর এমন জ্বর বাঁধলো কেমনি? সন্ধ্যাটা ঠিকই ছিলে। আত্মজা অসহায় দৃষ্টিতে বউর দিকে তাকিয়ে আছে। অনুজা কপালে গলায় হাত দিয়ে বলে, গা জ্বরে পড়ে যাচ্ছে তোর। এর মধ্যেই মাজেদা বেগম ঘরে ঢুকলো। আত্মজার পাশে বসে বলল, ওই দেহি আরও বাড়ছে নাকি জ্বর? গায়ে হাত দিয়ে দেখে আসলে অনেক জ্বর। মাজেদা চিন্তিত হয়ে পড়ল। একটু পর বলল, কবিরাজ ডাকতে হবে দেখছি। গলার স্বর একটু বাড়িয়ে বলে, অন্তরে আবার কই গেল? কবিরাজ বাড়ি যাই তো। এই পোলাডায় ও সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করে, দরকারের সময় পাওয়া যায় না। অনুজা, তুই একটু অন্তরে খুঁজে নিয়ে আয়, মনে হয় খেলার মাঠে। অনুজাও বাধ্য মেয়ের মতো উঠে যায়। আত্মজা মায়ের হাত ধরে বলে, মা আমি ঠিক আছি, কবিরাজ ডাকা লাগবে না, আমার জন্য এমনি কত কষ্ট করতেছো। মাজেদা মেয়ের মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলে, কেমন ভালো আসি সে তো দেখতেই পাইতাছি, চোখ মুখের কি হাল হয়ে গেছে একদিনে। দুপুর হাওয়ায় চারিদিকে রোদের তাপ বেশি, এই ভর দুপুরেও অন্তর খেলায় ব্যস্ত থাকে। ছোট মানুষ এমনই হয়, ওদের খেলার প্রতি ঝোঁক বেশি থাকে। গরম হওয়া সত্ত্বেও অনুজা মাথায় ভালোভাবে ওড়না পেঁচিয়ে অন্তরকে খুঁজতে বের হয়। খেলার মাঠে আছে হয়তো, তাই আগে সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। মাঠটা ওদের বাড়ি থেকে একটু দূরে। অনুজা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কিছু দূর আসার পর হঠাৎ নিজাম তালুকদার ওর সামনে পড়ে, সাথে শরীফও আছে। সে নিজাম তালুকদারের মাথায় ছাতা ধরে আছে। অনুজা পাশ কেটে যেতে চাইলে নিজাম তালুকদার রাস্তা আটকে দাঁড়ায়। অনুজা ঘাবড়ে যায়, আস্তে করে বলে, আমার পথ ছাড়েন চাচা, আমার তারা আছে। নিজাম তালুকদার বাঁকা হেসে বলে, এতদিন তোর বাপে তোদের রক্ষা করছে, এখন তো তোর এই পথ থেকে সরাইয়া দিছি, এখন কে বাঁচাইব তোদের? অনুজা মনে মনে ঘাবড়ে যায়। খারাপও লাগে তাদের জন্যই হয়তো তার বাজান আজ পৃথিবীতে নেই। অনুজা অন্য পাশ দিয়ে দৌড়ে চলে যায়। ইহান, কাব্য, অন্তঃসহ আরও কয়েকজন ছেলেপুলে খেলার মাঠের এক কোনায় গাছের নিচে বসে আছে। অনুজা অন্তরের সাথে ইহান কাব্যকে এখানে আশা করেনি। কাব্য ওখানে থাকায় অনুজার যেতে একটু লজ্জা লাগলো, তাই না গিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে আর বিড়বিড় করতে থাকে, অন্তর একটু এদিকে তাকা, একটু এদিকে তাকা, আজকে তোরে হাতের কাছে পাইয়া নেই, দেখিস কি করি, তোমার খেলা বের করবো। একা একা এমন বলতে থাকে, ওর কথা তো কেউ শুনতেই পায় না। অনুজা প্রায় মিনিট 5 দাঁড়িয়ে থাকার পরও অন্তর তাকালো না। কোমরে হাত গুজে রাগের দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করতে লাগলো। বিড়বিড় করে বলল, বড় দুইটার আবার এই দুপুরে পোলাপানদের সাথে খেলা লাগে? তোকে জন্যই তো আমি ওইখানে যাইতে পারতাছি না। একটু পর অনুজার দিকে তাকিয়ে সবাই মিলে একসাথে হেসে ওঠে। অনুজা অবাক হয়ে তাকায়, ওর দিকে হঠাৎ এভাবে তাকিয়ে হাসলো কেন? শেষ হয়ে গেল পর্বটি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক পেতে পারি আমি। আর আমার গল্পগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর একটা কথা, এই গল্পটির প্রথম পর্ব এবং পরের পর্বটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এই পর্বটি প্রথম শুনলেন তারা অবশ্যই প্রথম পর্বটি শুনে আসবেন। আর যারা এই পর্বটি শুনলেন, সবগুলো পর্ব শোনা হয়ে গেছে, তারা পরের পর্বটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।